প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিজ্ঞান প্রযুক্তি আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24 এ। আপনাদের সাথে আছি আমি আল মোহাম্মদুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাবার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। গুগল, মেটার মতো জায়ান্ট কোম্পানির সেমিকন্ডাক্টর ডিজাইন হচ্ছে দেশেই। সম্ভাবনাময় এই খাত নিয়ে উৎপাদনমুখী উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। উদ্বোধন করা হলো দেশের প্রথম সরকারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম জি ব্রেইন। শোকজের মুখোমুখি গ্রামীণ ফোন, হতে পারে ৩০০ কোটি টাকা জরিমানা। চাকরিচ্যুত করে মামলার মুখোমুখি করা হবে ডাক বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের। সাইবার নিরাপত্তা নিশ্চিতে যথেষ্ট লোকবল নেই জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির কাছে। অন্ধের যষ্টি হবে রোবট কুকুর। হাতের স্মার্টফোন থেকে শুরু করে বাড়ির বৈদ্যুতিক জিনিসপত্র, এমনকি ক্ষেপণাস্ত্র, সব জায়গাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ। প্রায় $600 বিলিয়ন এই শিল্পে এখন বাংলাদেশেরও অবদান রয়েছে। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পণ্যের ডিজাইন, চিপ ফ্যাব্রিকেশন, অ্যাসেম্বলিং, টেস্টিং ও প্যাকেজিং সংক্রান্ত সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশ শুধু ডিজাইন করেই বার্ষিক প্রায় $50 লাখ আয় করছে। সংশ্লিষ্টরা বলছেন, বিপুল এই সম্ভাবনাময় খাত থেকে বাংলাদেশের আয় বাড়াতে প্রয়োজন সরকারি ও বেসরকারি বিনিয়োগ, সরকারের নীতি সহায়তা এবং দক্ষ মানব সম্পদ। গত শতকে বিশ্বে তেল নিয়ে অনেক যুদ্ধ হতে দেখেছি আমরা। তেল সমৃদ্ধ দেশগুলোকে দেখেছি ধনী দেশে পরিণত হতে। তবে এখন বলা হচ্ছে যে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠতে চলেছে সেমিকন্ডাক্টর। আধুনিক বিশ্বের যে কোনো প্রযুক্তি তৈরিতে সেমিকন্ডাক্টরে কোনো বিকল্প নেই। এই সেমিকন্ডাক্টর শিল্পে যে দেশ যত এগিয়ে থাকবে, সে দেশ বিশ্ব নেতৃত্বে ততটাই উপরে থাকবে। সেমিকন্ডাক্টর হলো এমন এক ধরনের চিপ যা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। এ ধরনের চিপ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে পারি। আমরা সবাই জানি বিদ্যুৎ একটি শক্তিশালী বল এবং আমাদের সবকিছু কাজ করার জন্য বিদ্যুতের প্রয়োজন। সেমিকন্ডাক্টর এই বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটি গেটকিপার হিসেবে ভূমিকা পালন করে এবং এই নিয়ন্ত্রণ করার মধ্য দিয়েই ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করে থাকে। সেমিকন্ডাক্টর চিপগুলি অত্যন্ত ছোট এবং জটিল নকশার সাথে তৈরি করা হয়। এই চিপগুলির মধ্যে লক্ষ লক্ষ, এমনকি কোটি কোটি ট্রানজিস্টর থাকে যা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং আমাদের ডিভাইসগুলো কাজ করার জন্য প্রয়োজনীয় সিগন্যাল পায়। এটি সিলিকন দিয়ে তৈরি খুবই ক্ষুদ্র স্কেলের একটি অত্যাধুনিক বস্তু, যেটির মধ্যে অসংখ্য পরিমাণ সুইচ থাকে। আমরা যে অন অফ যে সুইচের কথা বলি, সেই রকম সুইচ থাকে যেগুলোকে আমরা বলি হচ্ছে ট্রানজিস্টর। এই সুইচগুলো অন অফ করার মাধ্যমে কিছু ডিসিশন কার্যকর করে থাকি। যেমন আমি একটা সেমিকন্ডাক্টর চিপের মাধ্যমে কিছু ক্যালকুলেশন করতে পারি। সুইচ অন অফ করার মাধ্যমে আমি একটি ডিভাইসকে অপারেট করতে পারি, কিংবা একটা গাড়ির সেন্সরকে আমি ব্যবহার করে একটি সামনে আমার গাড়ি আছে কি না সেই জিনিসটি ডিটেক্ট করতে পারি। এরকম বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার দেখে থাকি। আমাদের আশেপাশে যত ইলেকট্রনিক্স আমরা ব্যবহার করি, সবগুলোর প্রধান চালিকা শক্তি হচ্ছে এই সেমিকন্ডাক্টর বা মাইক্রোচিপ, এবং এই চিপগুলো রান করা হয় লক্ষ লক্ষ সুইচের মাধ্যমে, যেগুলোকে আমরা ট্রানজিস্টর। আজ আমরা যে প্রযুক্তির জগতে বাস করছি, সেখানে সেমিকন্ডাক্টর একটি মূল ভিত্তি। এক পরিসংখ্যান অনুযায়ী প্রায় 70 বছরে বর্তমানে সেমিকন্ডাক্টরের বৈশ্বিক বাজার $600 বিলিয়ন দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে যা আগামী 6 বছরে $1 ট্রিলিয়ন পৌঁছবে। সেমিকন্ডাক্টর শিল্পটাকে আমরা ভাগ করি হচ্ছে 3টি ক্যাটাগরিতে। তার মধ্যে একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস ম্যানুফ্যাকচারার, আমরা বলি আইডিএম সংক্ষেপে। এই আইডিএম হচ্ছে এরা পুরো এই ইলেকট্রনিক চিপটিকে তারা ডিজাইন করে এবং তারা সেটাকে টেস্টিং করে এবং সেটাকে মার্কেটিং করে। নেক্সট আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা ফাউন্ড্রি মডেল। ফাউন্ড্রি মডেল হচ্ছে এরা নিজেরা আসলে ডিজাইনটি করে না, কিন্তু অন্যান্য কোম্পানির ডিজাইনগুলোকে তারা R&Dর মাধ্যমে ম্যানুফ্যাকচারিংয়ে নিয়ে যেতে পারে। এবং 3 নাম্বার যে ক্যাটাগরিটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টিগ্রেটেড ফ্যাবলেস ম্যানুফ্যাকচারার্স, IFM। এদের কাজ হচ্ছে মূলত চিপটা ডিজাইন করা।
এরা কিন্তু তৈরি করে না, এরা হচ্ছে শুধু ডিজাইন করে। ফর এক্সাম্পল অ্যাপেলের কথা আমরা বললাম, এছাড়াও আমাদের সবার ফোনে আমরা যে চিপ ব্যবহার করি তার মোস্ট অফ ইট ইজ ডিজাইন বাই কোয়ালকম। সো এই ধরনের কোম্পানিগুলো বেসিক্যালি এই ডিজাইনটা করে। আমাদের আরও কিছু সেগমেন্ট আছে এই শিল্পের মধ্যে, যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস ডিজাইন অটোমেশন বা ইডিএ। এই ধরনের কোম্পানিগুলো আসলে এই যে যারা চিপ ডিজাইন করছে, এই ডিজাইনিংয়ের জন্য যে সফটওয়্যারগুলো আছে, যেমন কেডেন্স একটা সফটওয়্যার, সেগুলো তৈরি করে। বাংলাদেশেও এখন এই প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। দেশে এই খাতে শুরু হয় উল্কা সেমির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ এনায়েতুর রহমানের মাধ্যমে। তিনি সিলিকন ভ্যালি থেকে ফিরে এসে দেশে বসেই সেমিকন্ডাক্টর ডিজাইন করছেন বিশ্বখ্যাত সব কোম্পানির জন্য। তো বাংলাদেশে এই শিল্পের খাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেইনলি ডিজাইন করা হচ্ছে চিপগুলোকে এবং সেগুলো বিভিন্ন কাস্টমার ওয়ার্ল্ড ওয়াইড, খুব বড় বড় কাস্টমার যেমন গ্লোবাল ফাউন্ড্রিজ আছে, অ্যাপেল আছে, IBM আছে, এরকম নাম করা অনেক কাস্টমারের জন্য কিন্তু চিপগুলো ডিজাইনের একটা অংশ করছে কিন্তু বাংলাদেশের এই কোম্পানিগুলো। সো 2007-এ এসে আমি 4 জন ইঞ্জিনিয়ার নিয়ে শুরু করেছি। ইট ওয়াজ নট এ ইজি জার্নি ইনিশিয়ালি, 2-3 বছর অ্যাকচুয়ালি বেশ টাফ টাইম গেছে, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন ছিল 2008-9 সময়টা। বাট 9-10-এর পরে আস্তে আস্তে থিংস চেঞ্জ হয়েছে, আমরা লেগেছিলাম। আই ট্রাই টু ফাইন্ড আউট মোর অফ এ বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এইটাকে সাকসেস স্টোরি কীভাবে করা যায়। এই প্রকৌশলী বুয়েট থেকে 1977 সালে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে শেষ করেন স্নাতকোত্তর। এরপর বিশ্বখ্যাত চিপ নির্মাণ প্রতিষ্ঠান AMD থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে 2007 সালে খোলেন উল্কা সেমি। তবে এর সদর দপ্তর রাখেন সিলিকন ভ্যালিতেই। So that we train our resources so that they can be part of the ecosystem. তো ওইভাবে শুরু করেছি, আস্তে আস্তে গ্রো করেছি, কাস্টমার এনগেজমেন্ট হয়েছে। আমাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড 300-350 ইঞ্জিনিয়ার্স আছে। উই ওয়ান্ট টু গ্রো ইভেন ফার্দার। আমি যদি একটা কমপ্লিট চিপ করতে চাই তাহলে অনেক ধরনের নলেজ দরকার, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, অল সর্টস অফ থিংস। প্রতিষ্ঠানটি 2008 সালে প্রথম সার্কিট ডিজাইন ও লেআউটের কাজ পেতে শুরু করে। 2012 সাল থেকে চিপ ডিজাইন ও ভেরিফিকেশনের কাজে যুক্ত হয় তারা। কাজ বাড়ার সঙ্গে সঙ্গে কানাডা টরন্টো ও ভারতের বেঙ্গালুরুতেও আরও 2টো অফিস খোলা হয় প্রতিষ্ঠানটির। আমরা আস্তে আস্তে আমাদের ক্যাপাবিলিটিটা ইনক্রিজ করেছি, আমাদের সার্ভিস অফারিংটাও ইনক্রিজ করেছি, অ্যান্ড ইভেনচুয়ালি উই আর এবল টু প্রডিউস এ চিপ ফ্রম আর্কিটেকচার টু অল দ্য ওয়ে বিফোর গোয়িং টু দ্য ফ্যাব, আমরা এটাকে GDS2 বলি। তো ওই ক্যাপাবিলিটিটা আমাদের হয়েছে। আমরা ফার্দার কাজ করতেছি, অ্যানালগ, ডিজিটাল, অল সর্টস অফ চিপস ইন দ্য মার্কেট। যখন আমাদের একটা চিপ ডিজাইন শুরু হয়, একদম শুরুতে কিছু স্পেসিফিকেশন একটা ডকুমেন্ট রেডি করা হয়, দেন আমরা ওইটার একটা আর্কিটেকচারাল একটা ডিজাইন করি। বেসিক্যালি আমাদেরকে ডিসিশন নিতে হয় যে আমরা কোন টেকনোলজিতে, আপনারা শুনে থাকবেন যে বিভিন্ন ন্যানোমিটার লেখা থাকে চিপের পাশে, যে কোন ন্যানোমিটারে ডিজাইন করলে আমরা যে স্পিডটা বা যে এরিয়াটা বা যে পাওয়ারটা টার্গেট করছি ওইটা আমরা অ্যাচিভ করতে পারবো। ওই ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে একটা মাইক্রো আর্কিটেকচারাল ডিজাইন করি। তো ব্লক লেভেলে ডিভাইড করি, ওই ব্লকগুলো কীভাবে ইন্টারনালি কমিউনিকেট করবে ওইগুলো আমরা ডিসিশন নিই। তো এরপরে হচ্ছে ফাইনালি আমরা সেগুলোকে ভেরিলগ অথবা VHDL বা সিস্টেম ভেরিলগ এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে হচ্ছে কোড করি। আমাদের এখানে এই RTL ডিজাইন এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এগুলোকে আসলে প্লেস অ্যান্ড রাউট করতে হয়, এরপরে লেআউট করতে হয়। তো ওখানেও কিছু ফাইনাল আপনার চেকিং করা হয়। সো এই ডিপার্টমেন্টগুলো উল্কা সেমি থেকে হচ্ছে কাজ করা হয়। ধরেন একটা চিপ যদি একদম শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ধরি, অলমোস্ট আপনার একদম মিনিমাম 2 বছরের মতো সময় লেগে যায় একটা চিপ বের করে আনতে। তবে শুধু ডিজাইন করলেও প্রতিষ্ঠানটি এখনও উৎপাদন পর্যায়ে যেতে পারেনি। বাংলাদেশেই নিজস্ব সেমিকন্ডাক্টর তৈরির স্বপ্ন দেখলেও নিউজ 24 কে এনায়েতুর রহমান বলেন, এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের নীতি সহায়তা। আমাদের সেমিকন্ডাক্টর নিয়ে অনেকজন অনেক রকম কথা বলে। যারা মানে ডিসিশন মেক করতে পারেন, আমার মনে হয় তারা যদি নিজেদের একটু স্টাডি করেন বা ওই দায়িত্বটা নিয়ে মনে করেন যে হ্যাঁ আমার কি করা উচিত, তাহলে থিংস উইল বি মাচ ইজিয়ার। এই ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করাতে হলে ডিজাইনের পাশাপাশি আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে যদি যেতে হয় তাহলে আমাদের স্কিলড ম্যান পাওয়ার দরকার। তো আমি অপার সম্ভাবনা দেখছি এবং দেশে এবং দেশের বাইরে আমাদের অত্যন্ত মেধাবী প্রকৌশলীরা আছে যারা এই বিষয়ে আসলে অনেক কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে। উল্কা সেমির সব ক্রেতা বিদেশি। প্রতিষ্ঠানটি মেডিকেল ইকুইপমেন্ট, কম্পিউটার, গাড়ি, অ্যাপেল ফোনের মেমোরি,
মেটা, গুগল, মাইক্রোসফটের চিপ সহ সব ধরনের চিপ নিয়ে কাজ করে। সংশ্লিষ্টরা বলছেন, শুধু ডিজাইন নিয়ে কাজ না করে উৎপাদনে যেতে পারলে তা দেশের জন্য বড় এক সুযোগ বয়ে আনবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম জি ব্রেইন চালু করল সরকার। স্টার্টআপ জিপিটি, কনস্টিটিউশন জিপিটি এবং বাজেট জিপিটি, এই 3টি ফিচার নিয়ে উদ্বোধন করা হলো প্ল্যাটফর্মটিকে। সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য সহজেই পাবেন এখানে সাধারণ মানুষ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এআই ভিত্তিক জি ব্রেইন বা গভর্নমেন্ট ব্রেইন প্ল্যাটফর্মের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রযুক্তির দুনিয়ায় এক বিস্ময়কর আবিষ্কার এআই। আর এই এআই ভিত্তিক চ্যাটবট চ্যাট জিপিটির বিভিন্ন ভার্সন ডেভেলপ করে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ওপেন এআই। জিপিটি বা জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার হলো এমন একটি এআই প্ল্যাটফর্ম যেখানে বিষয়ভিত্তিক প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, যা গ্রাহক চাওয়া মাত্র লেখা আকারে সরবরাহ করা হয়। এবার দেশে প্রথমবারের মতো এআই ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম জি ব্রেইন চালু করলো সরকার। চ্যাট জিপিটির আদলে তৈরি এই প্ল্যাটফর্মটিতে সংবিধান, বাজেট ও স্টার্টআপ সংক্রান্ত যে কোনো প্রশ্ন করলেই পাওয়া যাবে তার তাৎক্ষণিক উত্তর। মাত্র 25 লক্ষ টাকা উদ্ভাবনী অনুদানের খরচেই তৈরি করা হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম জি ব্রেইন। অদূর ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গাটা আসলে জিপিটি এআই দখল করে নেবে। তো যেটা ভবিষ্যতে হবেই 5 বছর বা 10 বছর পরে, সেটা অবশ্যই বাংলাদেশে আমরা আজকেই করতে চাই। আমি আনুষ্ঠানিকভাবে আমাদের জি ব্রেইন, যেটা জি ব্রেইন bd.ai শুভ উদ্বোধন ঘোষণা করছি। এর প্রথম মডেলটি হচ্ছে কনস্টিটিউশন জিপিটি, যা বাংলাদেশের সংবিধান সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এই টুলটির মাধ্যমে খুব সহজেই সংবিধান ও এর সংশোধনী সম্পর্কে জানতে পারবেন নাগরিকরা। এছাড়া বাজেট বরাদ্দ, আর্থিক নীতি এবং এর প্রভাব সম্পর্কে যাবতীয় তথ্য সরবরাহ করবে এর দ্বিতীয় মডেল বাজেট জিপিটি। বাজেট জিপিটি মডেলটি নীতি নির্ধারক, অর্থনীতিবিদ এবং সাধারণ মানুষের কাজে আসবে বলছে সংশ্লিষ্টরা। তবে নিউজ 24 এর অনুসন্ধানে দেখা যায় এটি কেবল 2024-25 বাজেটেরই বিশ্লেষণ এবং অর্থনৈতিক সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে তথ্য সরবরাহ করছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্বল্প বাজেটে তৈরি এই মডেলকে ধীরে ধীরে আরও সমৃদ্ধ করা হবে। প্ল্যাটফর্মটির তৃতীয় মডেলটি হলো স্টার্টআপ জিপিটি। এই জিপিটি স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য একটি উদ্ভাবনী সরঞ্জাম হিসাবে কাজ করবে, যা তাদেরকে প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শ সরবরাহ করবে। নতুন স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য তহবিল সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থেকে শুরু করে এই প্ল্যাটফর্মটি ভেঞ্চার ক্যাপিটাল, এঞ্জেল ইনভেস্টমেন্ট, সরকারি অনুদান এবং ঋণের মতো তহবিলের বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে, যা স্টার্টআপগুলোকে তাদের তহবিল সংগ্রহে অনেক সাহায্য করবে বলছে সংশ্লিষ্টরা। কল ড্রপ ইস্যুতে দেশের বৃহত্তম টেলিকম সেবা অপারেটর গ্রামীণফোনকে শোকজ করেছে বিটিআরসি। জি ব্রেনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় টেলিকম অপারেটরদের উপর গোপন মনিটরিং শুরু হওয়ার কথাও নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করে ফৌজদারি মামলার মুখোমুখি করা হবে ডাক বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের। ত্রুটি পাওয়া গেলে বিটিআরসি টেলিকম অপারেটরগুলোকে 300 কোটি টাকা পর্যন্ত জরিমানা করতে পারে বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। মানে ওরা বারবার বলে যে টাওয়ার কম এই সেই, কিন্তু যেই টাওয়ার যেটুকুই আছে সেখানে যে ওরা যে স্পেকট্রামটা পেয়েছে, মানে বিটিআরসি যেটা বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না? ওরা তো কিনেছে টাকা দিয়ে। আমরা শোকজ করেছি প্রথমে গ্রামীণফোনকে, তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে। তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাপ পাবে এইবারের মতো। আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো 1 কোটি থেকে 300 কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে। তবে এই বিষয়ে প্রথমে জিপির সিইওকে কল দিয়ে কথা বলার চেষ্টা করা হলেও এ বিষয়ে কথা বলা যায়নি তার সাথে। ঢাকার বাইরেও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু টেস্ট যে ড্রাইভ এটা চলবে, এটা গোপনে চলবে।
যখন যেখানে ইচ্ছে, এবং আমি প্রতি সপ্তাহে প্রতি মাসে রিপোর্ট নেব। সো আমাদের যে দুটো গাড়ি আছে এটা যেতে থাকবে, এবং এটা আমরা ওদেরকে জানাবো না কখন যাবে না যাবে, বাট আমরা আপনাদেরকে জানাবো পরে। এদিকে ডাক বিভাগ, পিটিসিএল, টেলিটক এবং টেসিসকে আয় ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়ার জন্য 21 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রতিমন্ত্রী। আগামী সপ্তাহে তাদের সাথে প্রত্যেকের সাথে মিটিং দিয়েছি যে আমি তাদের প্রাথমিক হিসাব কিতাব এটা যাচাই বাছাই করে আগামী 21শে জুলাইয়ের মধ্যে আমরা তাদের আনুষ্ঠানিক রিপোর্টটা পেলে তারপর আমরা পরবর্তী করণীয় সম্পর্কে আমরা সিদ্ধান্ত নেব। একই সাথে প্রতিমন্ত্রী আরও জানান, ডাক বিভাগের 55 কোটি টাকার দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের চাকরিচ্যুত করার পাশাপাশি ফৌজদারি মামলারও মুখোমুখি হতে হবে। আমাদের যে বিভাগীয় তদন্ত শেষে যাদের ব্যাপারে দোষী সাব্যস্ত করা হবে তাদেরকে প্রথমে চাকরিচ্যুতর ব্যবস্থা করা এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা, এবং আমরা দুদককে এদের তালিকা সহ এই মামলার কপিগুলো এবং অভিযোগের তথ্যপত্র আমরা প্রেরণ করেছি। দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে যথেষ্ট দক্ষ জনবলের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। গত 2 জুলাই দুপুরে আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় আর্কাইভ এবং গ্রন্থাগার আয়োজিত গুজব, সাইবার বুলিং প্রতিরোধ এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেগুলো বিষয়ে আমি না যে আমি আলোচনায় পাসওয়ার্ড নিরাপত্তায় গুরুত্ব আরোপ করেন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাফায়াত হোসেন। প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি কিভাবে মজবুত পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ডের বিভিন্ন কম্বিনেশন এবং হ্যাকারের হাত থেকে পাসওয়ার্ড সুরক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরেন। As long as you are entering into the internet is, since it is not safe, and these challenges we have to face everyone. How to overcome? The best practice: use the strong, unique password. জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাইম খান ভিডিওগ্রাফির মাধ্যমে কিভাবে হ্যাকাররা ফিশিং আক্রমণ এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেন তার বিস্তারিত তুলে ধরে এসব থেকে বাঁচার উপায় তুলে ধরেন। বিভিন্ন ধরনের এক্সিকিউটিভ ফাইল আছে বা লিঙ্ক আছে যেখানে এরকম জায়গায় আপনাকে নিয়ে যাবে যেখানে আপনার আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ার করে বা আপনাকে ফুসিয়ে ফাঁসিয়ে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে যেতে পারে। কোনো সেন্সিটিভ ইনফরমেশন দেওয়ার আগে আমাকে যে আর্জেন্সিটা বা রিকোয়েস্টটা করা হয়েছে সেটা আমি আগে ভালো করে বিচার বিশ্লেষণ করব। অনুষ্ঠানের প্রধান অতিথি আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর সালমা জাহান বলেন, বর্তমান অনলাইনের যুগে মেয়েরা সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়, তাই অনলাইনে নিরাপদ থাকতে সাইবার হাইজিন মেনে চলার পরামর্শ দেন তিনি। সবচেয়ে বড় ভিকটিম কিন্তু মেয়েরা। প্রতিদিন আমরা পেপার করলে দেখি যে কিভাবে ভাইরাল হয়, তাই না, কিভাবে মেয়েরা আত্মহত্যা করে। তো আসলে আমি খুব দুঃখ পাই যে মেয়েরা ভালো করতে গিয়ে কিন্তু খারাপের মধ্যে চলে যাচ্ছে। ইনফোসেক বুলেটিনের প্রতিবেদনে অনলাইনে নিরাপদ থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সাইবার হাইজিন মেনে চলা সহ গুজব প্রতিরোধে জেনে বুঝে তথ্য শেয়ার করা, সেই সাথে দেখা মাত্রই যে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে সতর্কবার্তা দেওয়া হয়। এ সময় এলসিএস এর মহাপরিচালক বলেন, অনলাইন স্পেস নিরাপদ রাখতে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই। আমার যতক্ষণ পর্যন্ত ব্যাক পাওয়ারের স্ট্রাকচারের অনুমোদন বা রিক্রুটমেন্ট না হচ্ছে ততক্ষণ আমাকে কোনো সংস্থা ডিপেন্ড করতে হবে। এখন না তারা আউট অফ দ্য গভর্নমেন্ট, তারা গভর্নমেন্টের লোক। সুতরাং আমার এই সীমিত সম্পর্কে আমি চেষ্টা করছি এগুলো ভবিষ্যতে যখন আমার ব্যাক পাওয়ার বা বাজেট হবে এগুলিতে আমার সারা বাংলাদেশ করতে হবে। আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রায় 150 শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পাসওয়ার্ড সিকিউরিটি এবং অন্যান্য বিষয়ে যে টেকনিক্যাল সেশনগুলো হবে। এবার অন্ধের যষ্টি হলো কুকুর, তবে তার সাধারণ কোনো গাইড কুকুর নয়, রোবট কুকুর। সাংহাইতে এই রোবট কুকুর এখন পথ দেখাচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের। চীনে গাইড রোবটের ঘাটতি পূরণ করতে এই রোবট কুকুর সক্ষম হবে বলে বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মির্জা রুমনের প্রতিবেদনে। রাস্তায় হাঁটছে 6 পায়ের কুকুর, তবে তা রোবট। আর এই রোবট কুকুরের সাহায্যে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী এক চীনা নারী, নাম তার লিফেই। এই কুকুরটি মূলত রোবট গাইড কুকুর। এর প্রস্তুতকারীরা মনে করেন রোবট কুকুরটি একদিন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের আরও স্বাধীন জীবনযাপন করতে সহায়তা করবে। বর্তমানে সাংহাইয়ের জিয়াওটং ইউনিভার্সিটির গবেষণা দল রোবটটির বিষয়ে মাঠে পরীক্ষা নিরীক্ষা করছে। এটি ক্যামেরা এবং সেন্সরের মাধ্যমে শারীরিক পরিবেশ নেভিগেট করতে সক্ষম। এটি রুট পরিকল্পনা করতে পারে এবং ট্রাফিক লাইট সিগন্যাল চিনতে পারে, যা সত্যিকারের গাইড কুকুর করতে পারে না।
গাইড কুকুর মূলত তার মালিককে সাহায্য করার জন্য পেশাদারভাবে প্রশিক্ষিত। চীনে এই মুহূর্তে সত্যিকারের গাইড কুকুরের স্বল্পতাও রয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী দম্পতি লি ফেই এবং জু সিবিন রোবটটি পরীক্ষা করতে সহায়তা করছেন। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে এর সাথে যোগাযোগ করেন। আমি ভয়েস রিকগনিশনের মাধ্যমে রোবটকে বলতে পারি আমি কোথায় যাচ্ছি। আমার কাছে থাকা এই অন্ধ বেদ দিয়ে আমি এর গতি নিয়ন্ত্রণ করতে পারি। আমার যদি দ্রুত যেতে হয় আমি কেবল এটিকে সামনের দিকে ঠেলে দেই। যদি আমার প্রয়োজন হয় এটি ধীরে যাক তবে আমি শুধু এটিকে পেছনে টান দিই এবং এটি তার গতি সামঞ্জস্য করে। প্রফেসর গাও ফ্যাং জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন। এই রোবট কুকুরের বিষয়ে তিনি বলেন, চীনে মাত্র 400টিরও বেশি গাইড কুকুর রয়েছে। আমাদের প্রায় 20 মিলিয়ন অন্ধ লোক রয়েছে। গাইড কুকুর দিয়ে এই সমস্যা সমাধান করা অসম্ভব। রোবটগুলি অনেকটা গাড়ির মতো এবং আমরা একইভাবে তাদের প্রচুর উৎপাদন করে থাকি। এটি আরও সাশ্রয়ী হবে। চীন ছাড়াও পৃথিবীর অন্যান্য অনেক দেশও রোবট গাইড কুকুর তৈরির চেষ্টা করছে। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আবিষ্কার চলমান। আজ ফিরতে হচ্ছে, তবে আগামী সপ্তাহে ফিরবো এই জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথে থাকুন সাইটেক 24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন siteek24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।